আচ্ছা, আমরা গত ক্লাসে একটা মডেল টেস্টে 15টা নৈর্ব্যক্তিক ছিল, সেটা আমরা প্র্যাকটিস করছি। আজকে আমরা যেটা জানি যে নৈর্ব্যক্তিক আমাদের 25টা থাকে, 25টার মধ্যে আমরা বহু নির্বাচনী থাকে 15টা, আর এক কথায় উত্তর থাকে আমাদের 10টা। তো একটা মডেল টেস্ট আমরা গতকালকে 15টা নৈর্ব্যক্তিক পড়ছি, বহু নির্বাচনী পড়ছি। আজকে এক কথায় উত্তর থাকে 10টা, সেই 10টা করার চেষ্টা করব। আর দেখি আরো সামনে যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেটা যদি করতে পারি কিছু, তাহলে আমরা করব। তো সেই জায়গা থেকে আমরা প্রশ্নগুলো এক কথায় উত্তর, অর্থাৎ এখানে খুব বিস্তারিত লেখার দরকার নাই, আমরা এক কথায় লিখবো। যেমন যদি বলে যে এ এবং বি এর বর্গ কত, তাহলে এ প্লাস বি বা যোগ করি তার বর্গ কত, আমরা এতটুকুই লিখবো। আমরা উত্তরগুলো আমি লিখে দিব, অনেকে কনফিউশন থাকতে পারে আসলে উত্তরগুলো কিভাবে লিখবো। সেই জায়গা থেকে আমাদের এখানে একটা প্রশ্ন বলছে বাক্স কত মাত্রিক বস্তু। গতকালকে তো আমরা একটা প্রথম প্রশ্নটাই ছিল যে দ্বিমাত্রিক বস্তু কোনটা ছিল, বা ঘনমাত্রিক বস্তু হচ্ছে আমাদের কয় মাত্রার, বা এখানে বলছে যে নিচে কোনটি দ্বিমাত্রিক বস্তু ছিল। আমরা সেই জায়গাতে আমরা মাত্রিক বা দ্বিমাত্রিক ত্রিমাত্রিক বস্তুগুলোর সম্পর্কে আমরা আলোচনা করছি। আজকে সেই এক কথার উত্তর যে কথাটা বলছে, সেক্ষেত্রে বলছে যে বাক্সটা হচ্ছে কয় মাত্রার। বাক্সটা বলতে বলা হচ্ছে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের বাক্স আছে, বা লুডুর গুটি যেটা বলি সেটা আছে, বা রুবিক্স কিউব যেটা, এগুলো হচ্ছে সবগুলো কি বাক্স। তবে বাক্সগুলো হচ্ছে কখনো আয়তাকার হয়, কখনো আবার কি হচ্ছে ঘনক হয়। তো সেই কথা বলছে আমাদের ওইটা না, আমাদের বলছে বাক্স যে কোনো ধরনের হতে পারে, তার মাত্রা আছে কয়টা, 3টি। সেটা হচ্ছে কি, আমাদের অ্যান্সার কিন্তু এতটুকুই, একটা বাক্সের মাত্রা কয়টা, 3টি, জাস্ট এতটুকু অ্যান্সার, এক কথায় উত্তর এটাই। আর কোনো এখানে কিছু লেখার দরকার নাই। আমি আপনাদের জন্য একটু বলি, একটা হবে দৈর্ঘ্য, প্রস্থ, এবং হবে কি উচ্চতা। এখানে হচ্ছে 3টা মাত্রা, যার কারণে তিনটার কথাই বললাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে এ এবং বি এর যোগফলের ঘন কত। ব্যাপারটা হচ্ছে এরকম, এ এবং কত বি, তার যোগফল এবং ঘন। ঘন মানে কি কিউ, এতটুকুই। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনারা যদি বলেন যে সূত্রটা লিখবো, ওটা লিখতেই পারো, বা এক্সট্রা ওটা আপনার। তবে আমাদের কাঙ্ক্ষিত জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটুকু, সেটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মুনাফার হার কি হতে পারে। এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন। মুনাফার হার পরিবর্তন হতে পারে, অর্থাৎ এক এক সময় এক এক জায়গায় এক এক ক্ষেত্রে, যেমন সরকারি ব্যাংকে এক এক রকম, বেসরকারি ব্যাংকে এক এক রকম পার্সেন্টেজ, বা দেখা যায় বিভিন্ন এনজিও যখন আমাদের ইন্টারেস্ট দেয়, বা আমাদের যখন টাকা তুলি তখন এক এক জায়গায় এক এক রকম। সুতরাং এটা আমাদের পরিবর্তন হয়, এটা আমাদের জ্ঞানমূলক কোশ্চেন, বইয়ে আছে, সেটা আমরা একটু যদি বইটা পড়ি তাহলে ব্যাপারটা আমরা জানবো। আচ্ছা, পরে একটা প্রশ্ন বলছে লাভের সূত্রটা কি। লাভ আমরা কিভাবে পাই, লাভ কখন হয়। একটা জিনিস কিনছি কম দামে, বেশি দামে বিক্রি করছি, তাহলে তো আমার লাভ হবে নাকি। আর যদি কিনছি যে দামে, তার থেকে কম দামে যদি বিক্রি করতে, লস হবে বা ক্ষতি হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। প্রশ্নটা হচ্ছে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে লাভ, সেটা কি হবে, অবশ্যই বিক্রয় মূল্য থেকে, বিক্রয় মূল্য বিয়োগ কি ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে আমরা লাভটা পাবো। অর্থাৎ এটা আনসার কিন্তু এতটুকুই। ঠিক একইভাবে ক্ষতিটার কথাও কিন্তু এরকম হতে পারে, যে ক্ষতিটা কেমন বা ক্ষতির সূত্র কি। সেক্ষেত্রে ক্রয় মূল্যটা আগে হবে, বিয়োগ কি হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, এরকম হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিতে একটা প্রশ্ন দিয়েছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর কোন বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে পড়ছি, এই হচ্ছে এটা কি ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে কি এক্স অক্ষ। পরস্পর কোন বিন্দু ছেদ করে, মূল বিন্দুতে বা ও বিন্দুতে, মূল বিন্দুতে অথবা ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এরপর হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার প্রতিটি বিন্দু কেমন হবে। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, ব্যাপারটা একটু বলি। এক্স অক্ষের সমান্তরাল যদি হয়,
এটা হচ্ছে কি আমাদের এক্স ড্যাশ ও এক্স আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এই হচ্ছে আমাদের কি দুটি অক্ষ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। এখন বিষয়টা বলছে এরকম যে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে সমান্তরাল মানে কি সবসময় একই দূরত্ব বজায় রেখে যাবে, সবসময় একই দূরত্ব বজায় রেখে যাবে, অর্থাৎ এটা কার, এটা তো মূল বিন্দু, তাহলে এখান থেকে এখান যে দূরত্ব হবে, এখান থেকে এটা একই দূরত্ব হবে, এখান থেকে এটা একই দূরত্ব হবে, এখান থেকে এটা কি হবে, একই দূরত্বেই থাকবে। অর্থাৎ প্রশ্নটা ওইরকমই হয়েছে যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটা কেমন হবে, অর্থাৎ সব সময় এক্স অক্ষ থেকে একই দূরত্ব বজায় রেখে চলবে। ঠিক আছে, ওই যে বললাম এখান থেকে এটার দূরত্ব যা, এখান থেকে এটার দূরত্ব কি তাই, অর্থাৎ মই, যেমন আমার গ্রামের ভাষায় যেটাকে বলে মই, হাল চাষ করে না, মই দুইটা ইয়া থাকে, হ্যাঁ, একই দূরত্ব বজায় রেখে চলে, সে কথাটা একে বলছে। তো অ্যান্সারটা হবে একই দূরত্ব বা দূরত্বটা কি হবে, পরস্পর সমান হবে। আচ্ছা, এখানে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে, এটা বৃত্ত থেকে একটা প্রশ্ন আছে, বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা বলতে এই হচ্ছে আমার কি বৃত্ত, এখন সরি কেন্দ্র দিলে বৃত্ত হবে, কেন্দ্র, এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। এখন আমরা জ্যা যে ব্যাপারটা সেটা হচ্ছে বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাটা কিন্তু জ্যা, এটাও একটা জ্যা, আবার দেখা যাবে এটাও কিন্তু একটা জ্যা বা এটাও একটা জ্যা। এখন প্রশ্নটা বলছে বৃত্তের সবচেয়ে বড় যে জ্যাটা, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে, ব্যাস, অর্থাৎ এটা সবচেয়ে বড় হবে, যেটা কি হবে কেন্দ্র দিয়ে যাবে, তো যেটা কেন্দ্র দিয়ে যায় তাকে আমরা ব্যাস বলি, তাকে আমরা ব্যাস বলি। আচ্ছা, আমাদের বাইনারি সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়, দুইটি, 0 এবং 1, 0 এবং 1, আর 10 ভিত্তিক হচ্ছে 0 থেকে 9, 0 থেকে 9 হচ্ছে 10 ভিত্তিক, আর বাইনারিতে 0 আর কত 1, এটা ব্যবহার করা হয়, বা দুইটা সংখ্যা, বা এমন হতে পারে কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা, সংখ্যা দুইটি 0 আর কত 1। আচ্ছা, এখানে বলা আছে পরিসংখ্যান থেকে আসছে উপাত্ত কয় প্রকার, উপাত্ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন, একটা হচ্ছে অবিচ্ছিন্ন। পরিসংখ্যান আরেকটা প্রশ্ন দিচ্ছে, এটা প্রচুরক নির্ণয় করতে হবে, খুবই সহজ জিনিস, আপনারা পারবেন, আপনারা একটু দেখেন, আর কিছু পারি না, অন্তত পরিসংখ্যানটা আমাদের পারি আর কি, এরকম। এখন এখানে বলছে এখান থেকে প্রচুরক নির্ণয় করো, বা প্রচুরক কত, প্রচুরক মানে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে যে গণসংখ্যাটা থাকে বা যে তথ্যটা থাকে সেটা হচ্ছে কি প্রচুরক। এখানে সবচেয়ে বেশি কে আছে, 12, কয়বার আছে, 3 বার, তার মানে এটা প্রচুরক কত, 12। ঠিক আছে, এই ছিল আমাদের এখানকার 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এক কথায় উত্তর। এই যে এভাবে আমাদের উত্তরটা, এটা এত ব্যাখ্যা লেখা লাগবে না, এখানে বলতে হবে যে প্রচুরকটা হবে কত, 12, ঝামেলা শেষ। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু আমরা দেখবো, দুই একটা সংক্ষিপ্ত প্রশ্ন, যেহেতু 2 নাম্বার করে, সেহেতু আপনাকে একটু ব্যাখ্যা লিখতেই হবে। ঠিক আছে, সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন বলছে, প্রশ্নটা হচ্ছে এরকম, x to the power 6 minus 7 to 9 এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। এতকে উৎপাদকে বিশ্লেষণ করো, তো এটা উৎপাদকে বিশ্লেষণ যদি করি তাহলে এখানে কিন্তু একটু আপনাদের জন্য সময় লাগবে, বা একটু বুঝতে হবে, বুঝে তারপর আনসার করতে হবে। আচ্ছা, তার আগে একটু জেনে নেই, উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে আমরা যদি সংখ্যার দিক দিয়ে চিন্তা করি, যেমন 12 আছে, 12টাকে আমাকে সবচেয়ে ছোট ছোট কোন কোন সংখ্যায় ভাঙানো যায় সেটা আমরা সর্বোচ্চ সেই জায়গা পর্যন্ত আমরা যাব। এখন 12কে কিন্তু 2 গুণন 3 ও 2 গুণন 6 রাখা যায়, বা 6 দুগুণে 12, এটা কিন্তু তার উৎপাদক নয়, তখন 6কেও কিন্তু ভাঙানো যায়, তার মানে তাকেও আমাকে ভাঙাইতে হবে। ঠিক আছে,
এরপর কিন্তু আর কাউকে ভাঙানো 2 3 বা 2 2 3 এদের কাউকে আর ভাঙানো যায় না, তার মানে ওই পর্যন্ত আমার তার উৎপাদকটা হবে। অর্থাৎ সেই জায়গা থেকে আমাদের এখানে যে কাজটা দিছে এখানে আমাকে ওই পর্যন্ত যেতে হবে যেখানে গেলে আর ভাঙার কোনো সুযোগ থাকবে না, সেটা আমরা একটু করার চেষ্টা করব। আচ্ছা, এই কাজটা দুইভাবে করা যাবে, সেটা হচ্ছে এক্স কিউব তার উপর আমরা কি স্কয়ার দিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে 27 এর উপর স্কয়ার দিলে মনে হয় 729 হবে, দেখি একটু হয় কিনা। 7 7 49, সাথে হলো 4, 7 2 14, 18, 54, 9, এখানে হচ্ছে 2, হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ 27 এর উপর কি আছে a স্কয়ার। তাহলে এখান থেকে সূত্রটা যেটা পড়লো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে তার সূত্রটা কি দাঁড়ায় a প্লাস b ইনটু কত হবে a মাইনাস b, এই সূত্রটা আমাদের দাঁড়াবে। তো সেই জায়গা থেকে এখানে x কিউব প্লাস কত 27 আর আছে x কিউব মাইনাস 27, ঠিক আছে। এটা কিন্তু আরো ভাঙানো যায়, আরো সূত্র ফেলানো যায়, সেই সূত্রটা আমরা ফেলবো। সেটা হচ্ছে কি রকম, x কিউব প্লাস 3 এর উপর কত কিউব, আর এখানে আছে x কিউব মাইনাস 3 এর উপর হচ্ছে কিউব। তার মানে অবস্থাটা হচ্ছে এরকম a কিউব প্লাস b কিউব আর a কিউব মাইনাস b কিউব, তারও কিন্তু উৎপাদকের সূত্র আছে। আমি লিখে দিই সূত্রটা, a কিউব প্লাস b কিউব, তার জন্য উৎপাদকের সূত্র a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এবং a কিউব মাইনাস b কিউবের জন্য সূত্র হবে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ এখানে সূত্র প্রয়োগ হবে প্লাসেরটা আর এখানে সূত্র প্রয়োগ হবে কি মাইনাসেরটা। সেই জায়গাতে যদি আমরা হিসাব করি x প্লাস কত 3, তারপর x স্কয়ার মাইনাস x 3 এর উপর কি স্কয়ার, এই যে সূত্রটা আছে সেই সূত্র অনুসারে বসাইছি। আমি আবার একটু বলি, a কিউব প্লাস b কিউব a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার, এটার মতো মিলে গেছে। সেম ভাবে এটা মাইনাসেরটা আছে, এই মাইনাসের এটা ব্যবহার করব, সেই জায়গাতে হবে x মাইনাস 3, তারপর লেখা যাবে x স্কয়ার প্লাস x ইনটু 3 প্লাস 3 এর উপর কি a স্কয়ার। তার মানে এটা একটু সাজায় লিখি x প্লাস 3, বা এটাকে আনা যাবে x মাইনাস 3 আর x স্কয়ার মাইনাস 3x মাইনাস 3 এর উপর স্কয়ার মানে কত 9, x স্কয়ার 3 আর x গুণ করলে 3x প্লাস 3 এর উপর স্কয়ার কত 9, এই পর্যন্তই, এরপরে আর ভাঙানো যাবে না। আপনাকে 2 নম্বর প্রশ্নের উত্তর এই পর্যন্ত বা এভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে বা এভাবে খাতায় লিখতে হবে, ঠিক আছে কথা। আচ্ছা, আচ্ছা এখানে আরো একটা প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা বা প্রমাণ করার কথা বলছে। সে প্রমাণ করার যে বিষয়টা হলো মান দেওয়া আছে, এর মান দেওয়া হলো 6, বি এর মান হচ্ছে কত 2, আর হচ্ছে আচ্ছা এখানে না দিয়ে ছোট মান দেই 3 দেই, তাই যদি হয় তাহলে প্রমাণ করতে বলছে a কিউব প্লাস b কিউব। অর্থাৎ সূত্রটা যেটা ছিল একটু আগে লিখছিলাম, এই সূত্রটা আসলে হয় কিনা সেটা আমাকে প্রমাণ করতে বলছে কিছু সাংখ্যিক মান দিয়ে। মানগুলো হচ্ছে এরকম যে a সমান 3 b সমান 2 যদি হয় তাহলে এটা সমান এটা হবে কিনা সেটা আমাকে প্রুফ করতে হবে। খুবই সহজ জিনিস, আমাকে বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষে মান বসায় আমরা ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে। আমরা একটু দেখে নেই আসলে হয় কিনা, হবে তো অবশ্যই। আচ্ছা, বাম পক্ষ তাহলে a কিউব প্লাস কত b কিউব, আমি পাশাপাশি লিখি, a এর মান কত 3, 3 এর উপর কিউব, b এর মান কত 2, 2 এর উপর কত কিউব, তার মানে 3 এর উপর কিউব মানে 3টা 3 গুণ, তাহলে 3 3 কা 9, 3 9 27, আর 2 এর উপর কিউব মানে 3টা 2 গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এই মিলে হিসাব করে হচ্ছে আমার এখানে কত 35। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। ডান পক্ষটা একটু দেখে নেই, a প্লাস b আর হচ্ছে a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। একটু দেখে নেই, a এর মান কত 3, b এর মান কত 2,
তাহলে এখানে একটা কাজ করে নেই, আমরা মান বসাই। 3 এর উপর স্কয়ার মাইনাস 3 গুণন 2 প্লাস 2 এর উপর কি স্কয়ার। তাহলে এখানে 3 আর 2 কত, যোগ করলে 5 থাক ওইখানে। 3 এর উপর স্কয়ার কত 9, 3 দুগুণে 6 প্লাস 2 দুগুণে কত 4। এখন দেখেন 5 এটার সামনে প্লাস, 9 এর সামনে কি আছে প্লাস। তাহলে 9 আর 4 যোগ করলে কত 13, 13 থেকে 6 বাদ গেলে কত হবে 7। তাহলে 5 7 কত 35। তাহলে দেখেন এটা হচ্ছে 35, এটাও কি 35, বা দুইটা পক্ষই কিন্তু সমান। তার মানে আমার যে তথ্যটা আছে বা যে সূত্রটা আছে এটা কিন্তু আমাদের প্রমাণিত। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে সরল মুনাফা ক্ষেত্রে আমাদের অঙ্ক দিয়েছে, বা মুনাফা ক্ষেত্রে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকা 3 বছরের সরল মুনাফা নির্ণয় করো। খুবই সহজ। সেটা হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় প্রশ্নটা হচ্ছে এরকম, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকায় 3 বছরের মুনাফা কত, 3 বছরে সরল মুনাফা কত হবে। ঠিক আছে কথা। আচ্ছা, এবার দেখে নেই। আমরা জানি যে তথ্যগুলো এখানে শতকরা যেহেতু দেওয়া আছে, তার মানে মুনাফার হার আর সমান কত, কথাগুলো এভাবে লিখতে হবে। মুনাফার হার বা দেওয়া আছে মুনাফার হার আর সমান কত আছে 10%। তার মানে হচ্ছে 10 এর নিচে কত 100, বা এটাকে ক্যালকুলেশন করলে 1 এর নিচে কত 10, এইভাবে রাখা যেতে পারে, বা চাইলে তোমার দশমিকও নিতে পারবে। তাহলে আছে কত আসল পি সমান কত 5000 টাকা, সময় 3 বছর। তাহলে আমরা জানি মুনাফা আই সমান কত পি এন আর, পি এর মান হচ্ছে কত 5000, এন হচ্ছে কত 3, আর হচ্ছে 1 এর নিচে 10, এটা কাটা 3 5 কত হবে 1500। এই মুনাফা হচ্ছে আমাদের কত 1500 টাকা। ঠিক আছে, আচ্ছা। আমাদের সংক্ষিপ্ত কিন্তু 13টা থাকবে, 13টা 2 নাম্বার করে 13 দুগুণে 26 নাম্বার। এটা আমাকে পাস করার জন্য আমাকে পারাই লাগবে, না পারলে তো মুশকিল। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল দেওয়া আছে -2 আর রেখাটি আছে 4 -5। অর্থাৎ ঢাল আছে কত -2 আর স্থানাঙ্ক আছে -4 এবং কত 5। এইরকম একটা সরলরেখার সমীকরণ, সরি বলেছে, আচ্ছা সমস্যা নেই, একই কথা। আগে তো হতে পারে, এটা হতে পারে, স্থানাঙ্ক চেঞ্জ কোনো ব্যাপার না। তাহলে এখানে এই ঢাল আর এই বিন্দু দিয়ে যাবে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন আমাদের সরলরেখার সমীকরণ নির্ণয় করার যে সূত্রটা, সেই সূত্র অবশ্যই আপনাদের মনে আছে, আমরা মনে করছিলাম সম্ভবত। y মাইনাস y1 ঢাল m ইন্টু x মাইনাস কত আছে x1, এটা একটা সূত্র। আমি একটু সূত্রটা পরিচয় দেই। সূত্রটা পরিচয় হচ্ছে এরকম, x1 y1 হচ্ছে কি একটা বিন্দুর ঢাল, সরি একটা বিন্দুর স্থানাঙ্ক, আর mটা হচ্ছে কি আমার ঢাল। তা আমাদের ঢাল দেওয়া আছে আর স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে এইখানে একটা হবে x1, একটা হবে কত y1। সেই মানটা আমাদের এখানে বসাইলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। অর্থাৎ সবই দেওয়া আছে, সুন্দর করে মানটা বসাই দিলে হয়ে যাবে। y মাইনাস y1 বলতে কত -5, এই মাইনাস এখানে থাকলো, আর ওখানকার কত -5। m হচ্ছে কত -2, x বিয়োগ x1 বলতে কত 4। এখন এটা জাস্ট আপনি সমাধান করবেন। y মাইনাস মানে প্লাস কত 5 -2x মাইনাস মানে প্লাস 4 দুগুণে 8। আপনি চাইলে x গুলোকে এই পাশে নিয়ে আসেন, -2x এই পাশে আসলে কি হবে +2x, আর +8 আছে
+5, অন্য পাশে গেলে কি হবে -5, সেই জায়গাতে হবে y + 2x, আর এখানে হচ্ছে কত 3। এভাবেও আমরা রাখতে পারি, আবার y সমান হচ্ছে -2x + 3, এভাবেও রাখতে পারি। যে কোনো একভাবে রাখলেই চলবে, সমস্যা নাই। খুবই সহজ জিনিস। এই সূত্রটা আপনাকে জানতে হবে, আর তথ্য তো দেওয়া আছে, এই তথ্য অনুযায়ী এখানে বসাইলে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ আপনার এই সমাধানটা কিন্তু ভালো পারতে হবে। এই সমাধান আমরা ক্লাস 6 এবং 7 দুই ক্লাসেই পড়ে আসছি, সমাধান নির্ণয় করা। শুধু আপনাকে ওটা মাথায় রাখতে হবে কিভাবে সমাধান করা যায়। আচ্ছা, এখানে আরো একটা বলছে, মূল বিন্দু এবং 40 বিন্দু সংযোগ যে রেখার ঢাল নির্ণয় করতে হবে। তা ঢাল নির্ণয় করার সূত্র যেটা আছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি, আমরা এটা মনে হয় গত ক্লাসে কি ছিল ঢাল নির্ণয়। আচ্ছা, এখানে যে বলছে মূল বিন্দু, মূল বিন্দু মানে কি 0 0, আর একটা বিন্দু হচ্ছে কত 0, এবং আর একটা বিন্দু হচ্ছে 40। এই হচ্ছে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুগামী যে সরলরেখাটা হবে তার ঢাল নির্ণয় করতে হবে। তাহলে আমরা ঢাল নির্ণয়ের সূত্রটা যেটা জানি, y2 বিয়োগ কত y1, x2 বিয়োগ x1। আমরা এখানে এই মানটাই বসানোর চেষ্টা করব, অর্থাৎ একটা হবে x1 y1, একটা হবে x2 y2, সেটা আমরা একটু বসাই। তাহলে এটা হচ্ছে x1 y1 x2 y2, তাহলে 0 বিয়োগ কত 0, 4 বিয়োগ কত 0। দেখেন এটা হচ্ছে x1 y1 x2 y2। এই সূত্র অনুসারে যদি লিখি y2 বিয়োগ y1 আর x2 বিয়োগ x1, 4 বিয়োগ 0, তার মানে 0/4, তার মানে কত 0। তাহলে ওই যে রেখাটা আছে তার ঢাল কত 0। আচ্ছা, এখানে আরো প্রশ্ন দিছে, সরলরেখা থেকে আসছে, এ বি সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক আছে, এই বিন্দু তিনটি সমরেখ হবে। সমরেখ হওয়ার শর্তটা কি, যদি তিনটা বিন্দুর মধ্যে যে কোনো দুইটা বিন্দুগামী সরলরেখার ঢালটা যদি সমান হয়, তাহলে বিন্দু তিনটা কি হবে সমরেখ হবে, বা একই সরলরেখা অবস্থান করে, বা সমান্তরাল হয়। এই সবগুলো একই শর্ত হবে, ঢাল দুটো যদি পরস্পর সমান হয়। এখন আমার উচিত বা আমাকে যে কাজটা করতে হবে, ঢালগুলো বের করতে হবে। এই সূত্রটা মিশাই দিলাম, যে সূত্রটা আছে ওই সূত্রটাকে ব্যবহার করে আমাদের ঢালগুলো নির্ণয় করতে হবে। আমি একটু বিন্দুগুলো লিখে দিই। 3 9, বি বিন্দুর স্থানাঙ্ক -2 -16, সি বিন্দুর স্থানাঙ্ক 1/5 মাইনাস কত 5। এই হচ্ছে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দুর সমরেখ হবে, মানে একই সরলরেখা অবস্থান করবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সেই জায়গা থেকে আমার কি করা লাগবে, এখানে এ বি রেখার ঢালও নির্ণয় করা যাবে, বিসি রেখার ঢালও নির্ণয় করা যাবে, এসি রেখার ঢালও নির্ণয় করা যাবে। অর্থাৎ এই তিনটার যে কোনো দুইটার ঢাল আমরা নির্ণয় করব। যদি দুইটা ঢাল পরস্পর সমান হয়, তাহলে বুঝে নেব বিন্দুগুলো কি হবে পরস্পর সমরেখ হবে। তাহলে আমরা এ বি রেখার ঢালটা নির্ণয় করি। ঢাল M1, তাহলে এ বি, তাহলে এটা কত আছে, সূত্র যে ছিল y2 বিয়োগ y1 x2 বিয়োগ কত x1, অর্থাৎ -16 বিয়োগ -9 -2 বিয়োগ কত -3। তার মানে এখান থেকে ক্যালকুলেশন যদি করি -25 মাইনাস কত 5, কাটাকাটি গেলে কত হবে, ঢালটা কত হয় 5। এটা কার, এ বি রেখার। আচ্ছা, এবার বিসি রেখার ঢালটাও নির্ণয় করি। বিসি রেখার ঢাল এটা ধরি M2, তার মানে -5 বিয়োগ -16, আর হচ্ছে কত 1/5 বিয়োগ মাইনাস কত 2। তাহলে ক্যালকুলেশনটা হবে এরকম, -5 মাইনাস হচ্ছে প্লাস কত 16, আর এখানে 1/5 মাইনাস হচ্ছে প্লাস কত 2। তাহলে ওখান থেকে ক্যালকুলেশনটা নিচে আসি, 16 থেকে 5 বাদ গেলে কত 11, আর এখানে হবে কত 1 প্লাস 5 দুগুণে 10, লসাগুর নিচে কত হবে 5। তাহলে এখানে হবে 11 এর নিচে 11 বাই কত 5,
এটা একটা জটিল ভগ্নাংশ, উল্টে যাবে 5, তার নিচে কত 11, কাটাকাটি গেলে কত 5। তো দেখেন আগের ঢালটাও ছিল 5, এই ঢালটাও কত 5। তার মানে যেহেতু দুইটা রেখার ঢালেই পরস্পর সমান, তার মানে এখানকার যে বিন্দু তিনটি আছে এই বিন্দু তিনটাও কি হবে সমরেখায় অবস্থান করবে, অর্থাৎ একই রেখার মতো অবস্থান করবে। এটাই ছিল আমাদের এটার ব্যাখ্যাটা বা প্রমাণটা, অর্থাৎ মূল থিমটা হচ্ছে ঢাল নির্ণয় করা। তার সূত্রটা হচ্ছে এই যে এটা, এর আগে আমরা একাধিকবার লিখছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের একটা বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, চাপটি দ্বারা সৃষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এখানে যেহেতু বৃত্তকলার ক্ষেত্রফলের কথা বলছে, সুতরাং আমাকে এখানে অবশ্যই সূত্রে শরণাপন্ন হইতে হবে। সেই বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আগে একটু আমি লিখি। সেটা হচ্ছে পাই আর স্কয়ার থিটা, নিচে কত আছে 360 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন এখানে যে সূত্রগুলো আছে এই তথ্যগুলো তো আমাকে জানতে হবে কোনটা কি। আমরা হয়তো এর আগে করছি, কোনটা কি বলতে এখানে পাই এর মান ফিক্সড করা, পাই এর মান 3.1416, আমরা এটা ব্যবহার করবো সব সময়। আর হচ্ছে রেডিয়াস অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ, আর এখানে প্রকাশ করবে কি বৃত্তের ব্যাসার্ধ। থিটা বলতে বলা আছে কি এখানে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে। আমরা সবাই জানি আমরা যখন পিৎজা যখন খাই, পিৎজা যখন তখন একটা কেন্দ্রে একটা কোণ তৈরি হবে, একটা অংশ কি করে এটা থাকলো, এটা কি করে আপনাকে আবার যখন কেটে দেয় তখন আপনি এই অংশটুকু নিয়ে নেন নাকি। এই যে এখানে যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটার কথা বলা হয়েছে কত থিটা। আর 360 এটা তো আমরা জানি সাংখ্যিক মান, এটা কনস্ট্যান্ট একই রকমই থাকবে। অর্থাৎ এখানে আমার জানতে হবে দুইটা জিনিস, আর এর মান এবং কি থিটার মান, এটা পরিবর্তন হতে পারে। আমরা একটু দেখি প্রশ্নে এই দুটো কি কি দেওয়া আছে বা কত দেওয়া আছে। প্রশ্নটা আবার শুনি। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, তার মানে এখানে কিন্তু বলে দিয়েছে ব্যাসার্ধ কত আছে, আর সমান হচ্ছে কত 5 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর আমরা পাইলাম। এবার একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা কোণটা কত থিটা সমান হচ্ছে কত 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা এই তথ্যগুলো যদি বসাই, অতএব বৃত্তকলার ক্ষেত্রফল পাই আর স্কয়ার থিটার নিচে কত 360 ডিগ্রি, মান বসাবো 3.1416 ইনটু আর হচ্ছে কত 5 এর উপর আছে স্কয়ার, থিটা কত হচ্ছে 30 ডিগ্রি, নিচে হচ্ছে কত 36 এত ডিগ্রি, কাটাকাটি করলে হবে কত 12। এখন এটা সাথে গুণ করে 12 দ্বারা ভাগ দেব, দিয়ে যা পাবো ওটাই হবে আমার এই বৃত্তকলার ক্ষেত্রফল। আচ্ছা, বাইনারিতে একটা অঙ্ক আছে সেটা একটু পরে, খুব মজার জিনিস আর কি। এর আগে আমরা ক্লাসে মনে হয় পড়ানো হয় নাই, তো আমরা ওটা একটু দেখে নেই। তবে ক্লাস 7 এ একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে কিন্তু বলা আছে বাইনারিতে কিভাবে 10 বৃত্তিক সংখ্যায় নেওয়া যায়। এখানে আমরা একটু দেখে নেই। সংখ্যাটা বলছে 110011, এই একটা বাইনারি সংখ্যা, তাকে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে হবে। আমরা একটু দেখে নেই সেটা কিভাবে প্রকাশ করা যায়। 110011, এটা হচ্ছে কি বাইনারি সংখ্যা। প্রথম সংখ্যাটা কি 1 1 গুণন, যেহেতু দুইটা সংখ্যা বা দ্বিমিক সংখ্যা, দুই ভিত্তি হবে 2, তাহলে 2 দিলাম। এখন টোটাল সংখ্যা কয়টা আছে 1 2 3 4 5 6, তাহলে 6 এর ক্ষেত্রে 1 যখন বাদ দেবো বাকি থাকে কয়টা 5, প্লাস তারপর সংখ্যা কত আবারও 1 আছে, গুণন 2 এর উপর কত 5 পাওয়ার 1 কমে যাবে 4 পাওয়ারে, পরে আছে কত 0, গুণন 2 এর উপর হচ্ছে 3, প্লাস 0 গুণন 2 এর উপর কি স্কয়ার, প্লাস 1 গুণন 2 এর উপর 1
প্লাস 1 গুণন 2 এর উপর কত 0। এখন দেখা যাচ্ছে 1 গুণন 2 এর উপর 5 পাওয়ার অর্থাৎ 5টা 2 গুণ, তাহলে গুণ করলে হবে কত 32 আবার 10, তাহলে 2 এর উপর 4 মানে হবে কত 1 গুণন হবে 16 প্লাস 0 গুণন 8 প্লাস 0 গুণন কত 4 প্লাস 2 প্লাস 1 গুণন 2 এর উপর 0 মানে হচ্ছে 1। এটা মানে একবারে দিলাম একটা 1 গুণন 2 লেখা যাবে। 32 কে 32, 16 কে 16, 0 সাথে 8 গুণ করলে 0, 0 সাথে 4 গুণ করলে 0, 2 কে 2, 1 কে 1, 32 16 আছে 48, 49 50 51, কত হয় 51। এই হচ্ছে এটার 10 ভিত্তিক সংখ্যা, অর্থাৎ 110011, এটা দ্বিমিক সংখ্যা, তার 10 ভিত্তিক সংখ্যা আছে এটা। আরো একটা অঙ্ক ছিল, আপাতত আজকে এই পর্যন্ত থাক। আপনারা অবশ্যই ক্লাসগুলো এরপরেও দেখবেন, দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।